দেশ টিভির বিশেষ আয়োজন জুলাই গণ অভ্যুত্থান দিবস অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2024-এর গণ অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। 15.5 বছরের নির্মম স্বৈরশাসনের অবসানের দিন আজ। গণতন্ত্রহীন বাংলাদেশ মুক্তি পায় স্বৈরাচারের হাত থেকে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বড় গণ আন্দোলনের রূপ নেয় রক্তক্ষয়ী এই গণ অভ্যুত্থান। সে অভ্যুত্থানের আজ 1 বছর পূর্তি। জাতির জন্য আজকের দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সঙ্গে এমন দুজন অতিথি আছেন যারা 2024-এর গণ অভ্যুত্থানে সরাসরি তাদের ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমরা একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এবং আছেন অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, আপনাকে দিয়ে আমি যদি শুরু করি, 2024 মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বড় রক্তক্ষয়ী একটি গণ আন্দোলনের নাম, একটি গণ অভ্যুত্থানের নাম, 15.5 বছরের স্বৈর শাসন থেকে মুক্তির একটি দিন। সেই দিনটি আপনি সরাসরি আমরা মাঠে দেখেছি, ব্যাপক ভূমিকা ছিল। আমরা একটু সেই দিনটি নিয়ে, সেই গণ অভ্যুত্থান নিয়ে আপনার কিছু স্মৃতিচারণ আমরা শুনতে চাই আজকের দিনে। ধন্যবাদ আমাকে যারা শুনছেন। তবে আজকের দিনে বিশেষভাবে আমি আমাদের জুলাই 24-এ যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, যারা আহত আছে তাদের প্রতিও দোয়া এবং আমার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে 5ই অগস্ট হয় না, ফেসবুকে বিভিন্ন পোস্টগুলো আসতে থাকে, তো রিলস 1 বছরের পুরনো এই দিনে যেগুলো হলো, প্রথম কথা মনে হচ্ছে না যে একটা বছর চলে গেছে মাঝে, কারণ এই ক্ষতগুলো এখনো অনেক তাজা, অনুভূতিগুলো তাজা, এবং আমাদের যুদ্ধ তো আমরা বলি আসলে শেষ হয়নি বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই যে যারা আহতরা আছেন তাদের সাথে সম্পৃক্ততা, যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের সাথে এখনো বিভিন্ন সময় দেখা হয়, তো আমাদের জন্য এই 1 বছরটা ঠিক 1 বছর মনে হচ্ছে না, মনে হয় এই তো সেদিন। তবে 5ই অগস্ট আপনি যেটা প্রশ্ন করলেন, 5ই অগস্টের সকালটা আমাদের কিরকম ছিল জানেন? এর আগের রাতটা অনেকটা এরকম ছিল, যে যার মতো, কেউ হয়তো প্রকাশ্যে পরিবারের থেকে বিদায় নিয়েছি, আর কেউ হয়তো বা নীরবে, যারা বুঝতে পারছি যে পরিবার ভেঙে পড়বে। যেমন আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ছিল যে আমি জানতাম যে আমার পরিবার হয়তো বা ভেঙে পড়বে, আমি হয়তো বিদায় নিইনি, কিন্তু আমি যখন ঘুমিয়ে গেছে আমার পরিবারের মানুষজন, আমি হেঁটে রুমে যেয়ে দেখে এসেছি, কারণ আমি জানতাম যে 5 তারিখে যখন মাঠে নামবো আমার তো ফেরা হবে না। তো খাচ্ছি, তখন মনে হচ্ছিল এটা শেষ খাওয়া। তো সকালবেলা যখন আমি যাই, আমাদের বাসার আশপাশে যেটা হয় ঘেরাও থাকে, তো আমার বাসা তো ক্যাম্পাসের বাইরে, তো আমার জন্য ক্যাম্পাসের ভেতরে ঢোকাটা বেশ, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকাটা খুব কষ্টকর, কারণ আমার বাসা থেকেই সায়েন্স ল্যাব, তারপরে সব পুরাটাতেই তো একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সময়। এবং তখন মাঠে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও তো ছাত্রলীগের যে সমস্ত কর্মীরা ছিল, মানে এরা তো সন্ত্রাসের চূড়ান্ত পর্যায়ে তখন পৌঁছে গেছে, এবং তাদের মোটামুটি একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যাকে তাকে তারা মারতে পারে। তো সেই জায়গাটায় আমার মনে আছে, আমাদের এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার স্যার, আমি বুঝতে পারছিলাম যে আমি বাসা থেকে বেরোতে, আমি একা বের হওয়াটা খুব কষ্টকর। তো ট্রেজারার স্যারকে ফোন দিলাম, জাহাঙ্গীর স্যার, ফাইন্যান্স ডিপার্টমেন্টের টিচার, তো ওনাকে ফোন দিয়ে বললাম যে আমি আপনাকে আল্লাহর কসম দিলাম যে আপনি যাওয়ার সময়, উনিও বাইরে থাকেন, যে আপনি যাওয়ার সময় যদি আমাকে বের করে না নিয়ে যেতে পারেন। একা বের হওয়ার, দুজন বের হওয়াতে তো পার্থক্য আছে। তো উনি সামহাও আসলেন, উনি আমাকে ওয়াদা দিলেন যে স্যাম আমি তোমাকে ছাড়া যাব না। তো উনি আসলেন কোনো একটা মাথায়, এবং তখন তো আমাদের ফোনও ট্যাপ হয়, ফোনে তখন আর তোয়াক্কাই আমরা কেউ কিছু করছি না, ফোন ট্যাপ হলে ট্যাপ হোক। তো তখন আসলেন, জাহাঙ্গীর ভাই এসে দাঁড়ালেন, বাধার মাঝখান থেকে দৌড় দিলাম আমরা, দৌড় দিয়ে যে একটা রিক্সা নিয়ে সেন্ট্রাল ল্যাবের ভেতর থেকে, যে রিক্সাওয়ালারা, সাধারণ মানুষরা, দোকানদাররা পথ চিনিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে চিৎকার, এর ভেতরে তখন আমাদের যে ফটোগ্রাফার শহীদুল আলম ভাই এবং রাহনুমা আপা, ওনারাও ছোট্ট একটা মিছিল নিয়ে, ওনাদের পাশ থেকেও গুলি গেছে, এরকম অবস্থায় আসলেন। এই আমাদের একটা গ্রুপ নিয়ে আমরা শাহবাগে যে ঢুকলাম, তার পরবর্তী যে মানুষের যে স্পন্দন, মানুষের যে
ভয়, আতঙ্ক এবং অপেক্ষা, এবং তারপর যখন আমরা খবরটা পেলাম তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, চলে গেছেন, যেটাই বলি, সেই যে আনন্দ, এবং আমাদের ছোট ছোট কিছু ভিডিওসগুলো এখন মাঝে মাঝে কেউ শেয়ার করলে দেখতে পাই চিৎকার করে মানুষ কাঁদছে। এটা আমি হয়তো ৭১-এর সময় আমরা স্বাধীনতা যুদ্ধের সেই সময়টায় আমরা বিজয়ের আনন্দটা দেখিনি, কিন্তু জুলাইয়ের ২৪-এর যে গণঅভ্যুত্থান, এই ৫ই অগাস্টের যে আনন্দ, এটা যে রাস্তায় রাজপথে না থেকেছে সেদিন সে বুঝবে না। এই মানে মনে হচ্ছিল যে দিন শেষে মনে হচ্ছে মুক্ত, আমি বেঁচে গেছি। আপনি যে সময় কথা বলছিলেন সকাল, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে আমরা লক্ষ্য করেছি চানখার পোলে মুহুর্মুহুর শব্দ তো শোনা যেত ভাগরে। এটাই আমি বললাম যে এখন এই সময়টায় সহজ হয়ে যায়, এই সময়টায় একটা গোষ্ঠী এখনো বলে, এখন তো অনেক 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 কিছু হচ্ছে যেটা হবার না, তাই না? তো এই সমস্ত দিয়ে মানুষ যখন প্রশ্ন করে যে কি পেলাম আর কি পেলাম না, অবশ্যই এখন অনেক কিছু হচ্ছে যা হওয়া উচিত ছিল না, কিন্তু তার মানে এই না যে ৫ই আগস্টেরও যে বাস্তবতা ছিল। আপনি যাত্রাবাড়ির ছবিটা দেখেন, আমরা কিসের ভেতর ছিলাম, তার থেকে এসে আরো অনেক কিছু উন্নতি হওয়ার কথা ছিল, সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু আপনি যা আমাদের ছিল, এবং ৫ই আগস্টে সেই দিন মুক্তির তাৎপর্য কোনো দিন অম্লান হবে না, এটা প্রশ্নবুদ্ধ হয় না। সাথে তুলনা করা যায় মানে আমি জানি না, আপনি এটা আপনি বলেন, আপনি দেশীয় বাহিনী এভাবে কোনো কিছু আমি বই খাতা খুলেছি, কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি পৃথিবীর কোন ইতিহাসে হয়। আপনি গাজাকে যেরকম তুলনা করতে পারবেন না, দেখেন না গাজার যে জিনিসগুলো, এটা কি আমার বাংলাদেশ ছোট একটা দেশে একটা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আপনি এই যে লাশগুলাকে তুলে আগুনে পুড়িয়ে দিল না, এরকম যেভাবে গুলি চালালো, মানে এটা তো চোখে দেখা। দেখেন আমরা রাজপথে যারাই ছিলাম, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন একটা জিনিস বলবে যে বন্দুক, গুলি, বেয়োনেট, ভয়ে আপনি ভেতরে ভয় আছে, কিন্তু প্রতিবাদ ক্ষোভটা কেন? আপনি চোখের সামনে মগজ খুলি থেকে মগজটা গলা দেখছেন, চোখ থেকে মানে চোখের ভেতর গুলি লেগেছে, আপনি সেই রক্ত দেখছেন। এটা কোন বাস্তবতা? আমি আসলে এই ভয়াবহতা, এই পৈশাচিক সিচুয়েশন আমি কোথাও খুঁজে পাই নাই এর বর্ণনা, এর উদাহরণ। ধন্যবাদ। আমি একটু যেতে চাই অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার আপনার কাছে। আপনারাও আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনাদের ভূমিকা ছিল যে যেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ আসলে এই আন্দোলনে যুক্ত হয়েছে, যেটি মুক্তিযুদ্ধের সময় আমরা লক্ষ্য করেছিলাম, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আসলে এত মানুষের সাড়া আমরা দেখেছি। কিভাবে ব্যাখ্যা করবেন আসলে সেই জুলাইয়ের ৩৬ দিনের কথা? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে একটা ট্রমার ভিতরে পড়ে গিয়েছিলাম। একই সঙ্গে আমাদেরকে দুটো কাজ করতে হচ্ছিল। একই সঙ্গে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তাত্ত্বিকভাবে নির্দেশনা দেওয়া, তাদেরকে ইন্টেলেকচুয়াল সাপোর্ট দেওয়া, সাহস দেওয়া, আবার একই সঙ্গে রাস্তার মুভমেন্টে অংশগ্রহণ করা। আমিও ক্যাম্পাসের বাইরে থাকি এবং ১ থেকে ৫ তারিখ পর্যন্ত, ৫ তারিখ না ৬ তারিখ পর্যন্ত আমি কিন্তু বাসায় থাকতে পারি নাই। আমি না, অনেকেই বাসায় থাকতে পারি নাই, আমরা বিভিন্ন কারণে আগে থেকেই যেহেতু টার্গেটেড ছিলাম সেহেতু বাসায় থাকতে পারি নাই। ৩ তারিখে এক দফার যে দাবিটা শহীদ মিনারে, সেটার পিছনে অনেকেই ধারণা করে যে এইটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে, হুইচ ইজ ট্রু। কারণ যে প্রক্রিয়ায় আপনার ১, ২, ৩ তারিখে যে ঘটনাগুলো ঘটলো ১৬ তারিখের পর থেকে, তারপরে এটাকে ৯ দফা থেকে ১ দফায় না নিয়ে আসার কোনো মানে কারণ ছিল না, ১ দফাতে আসতেই হতো। তো সেই সময়টাতে সার্জিস, হাসনাত, নাহিদ, এই তারপর আপনার আকরাম, মোশাররফ, এরা যারা ছিল ওইখানে, নাসির, তাদেরকে একদিকে কনভিন্স করা এবং তাদেরকে তাদের সেফটি সিকিউরিটিটা দেখা, এর ভিতরে তো তারা আবার অ্যারেস্ট হলো। এইটা একটা জিনিস, একটা প্রেশার। আর একটা প্রেশার হলো এই রাস্তার আন্দোলন করতে গিয়ে। ৫ তারিখের কথাটাই বলি, কারণ অনেক লম্বা সময় লাগবে। তো আমরা ক্যাম্পাসে আমরা শুরু করেছিলাম অনেক দিন আগে থেকেই। আমরা ১৩-১৪ তারিখ থেকে এই ক্যাম্পাসে আমরা একদম পুরো দমে
নেমে পড়ি। সায়মা ছিল আমাদের সাথে, সবসময় ছিল, প্রত্যেক দিনই প্রোগ্রাম ছিল আমাদের, সকালে প্রোগ্রাম, বিকালে প্রোগ্রাম, সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, কথাবার্তা, আলাপ আলোচনা এগুলো চলছিল। 5 তারিখের কথাই বলি। 5 তারিখে আমি যেখানে ছিলাম সেখান থেকে বের হয়ে আমার প্ল্যান ছিল যে আমি কাপড় চেঞ্জ করার জন্য আমার লালমাটিয়া বাসাতে আমি ঢুকবো। ঢোকার সময় আমাকে একজনে বলল যে স্যার, লালমাটিয়া কলেজের কিছু ছেলে মেয়েরা মনে হচ্ছে যে এই মোহাম্মদপুর বসিলা ওই যে মুঠঠাতে বাস স্ট্যান্ডের এখানে আহত অথবা নিহত হয়েছে। তো আমি 5 তারিখের ঘটনা। 5 তারিখের ঘটনা। সকালবেলা আমি ওখানে গেলাম। 4 তারিখে তো ওই এলাকাটা পুরাটা একদম ওয়ার জোন, এবং আমার চোখের সামনেই হলো। সেটা পার করেই আমি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এবং আসার পথে সিটি কলেজের সামনে ডেড বডি, তারপর এই যে আইডিয়াল কলেজের এখানে রাস্তায় পড়ে আছে ডেড বডি। যাই হোক, তো 5 তারিখে এই যে সকালে ওইখানে যাওয়ার পরে যে চিত্রটা দেখলাম, এটা আমার জীবদ্দশায় আমি কোনো টেলিভিশন সিনেমা তো, হলিউডের মুভি তো আমি এরকম দেখি নাই, এবং আরেকটু হলেই প্রায় জীবন যায় অবস্থা, এরকম অবস্থা। যাই হোক, সেখান থেকে কোনোভাবে আপনার একটু বের হয়ে দেখে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসা শুরু করলাম, কিন্তু সিটি কলেজের এদিকে আসতে গিয়ে আর আসতে পারলাম না, আসা সম্ভবপর হয় নাই। তখনই আমরা পুলিশি বাধা ছিল, পুলিশি বাধা ছাড়াও মানে মনে হচ্ছিল যে চিনতে পারছিলাম না যে কারা কখন কোথা থেকে কি করবে, এটা বোঝা যাচ্ছিল না। এবং যে পরিমাণ মানুষ রাস্তায় নেমে আসছে, সেটা মানে তখন একটু ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছেন বা এরকম একটা কথা শোনা যাচ্ছে। আমরা তখন ব্যাক করে আমি এই গণভবনের দিকে হাঁটা শুরু করি। তো গণভবনের দিকে হাঁটতে শুরু করতে এসে 27 নম্বরের কাছে এসে যে চিত্র দেখলাম, এই যে 32 নম্বরের কাছে এসে যে 32 নম্বরে ওনার বাড়ি ততক্ষণে পুড়িয়ে দিয়েছে। তো যে মানুষের যে ঘৃণা এবং ক্ষোভ, সেটা দেখে কোনো ক্রমে আস্তে আস্তে গণভবনের দিকে যাওয়া শুরু করলাম। গণভবনের এখানে আপনি দেখবেন যে মোহাম্মদপুরে ওই যে আড়ংয়ের এখানে একটা কি আছে, যে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের এখানে উপরে উঠে তাকিয়ে এই পাশে যত দূর পর্যন্ত চোখ যায়, মিলিয়ন্স অফ পিপল, মানে লক্ষ লক্ষ আপনার মানুষ চারদিক থেকে আপনার গণভবনের দিকে যাওয়া শুরু করলো। তো আমরা পরে ওইখান থেকে নেমে গণভবনে ঢুকলাম। গণভবনে ঢুকার পরে যে চিত্র দেখলাম, সেই চিত্রটা আপনার এটা যে না প্রত্যক্ষ করেছে সামনাসামনি, হ্যাঁ ভিতরে প্রবেশ করেছি অনেক কষ্ট করে দেখার জন্য। মানুষের যে আকুতি, মানুষের যে মানুষ যেভাবে নামাজ পড়ছিল ওই যে মাঠে, যেভাবে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে আপনার চাচ্ছিল, যে মনে হচ্ছিল যে এখন যারা অনেকেই হয়তো টেলিভিশনে দেখেছেন, অনেকে হয়তো ইউটিউবে দেখেছেন, কিন্তু সামনাসামনি যদি আপনি এই চিত্রগুলো না দেখেন, তাহলে এই আন্দোলনে গণমানুষ কিভাবে সম্পৃক্ত ছিল এবং এই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ কিভাবে নেমে আসছিল, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এখন তো আমরা পাচ্ছি যে কতজন বিএনপি মারা গেছে, কতজন জামাতের মারা গেছে, কতজন এনসিপি মারা গেছে, কতজন শ্রমজীবী মারা গেছে, কতজন গরিব মানুষ বেশিরভাগই কিন্তু গরিব মানুষ এবং বাসমান মানুষ যারা মারা গিয়েছে, একটা বিশাল সংখ্যক শ্রেণী। তো এই ছিল আপনার এই যে এই অবস্থা। আর যদি আপনি বলেন যে এটা ওই যে জুলাই সময়টাতে, যে ওই সময়টাতেই যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আপনার এই ঘটনা ঘটেছে, সেটাও সঠিক না। কেন সঠিক না? এটা গত 15-16 বছর ধরে যে মানুষের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ, বেদনা, গুম, খুন,
রাহাজানি, ব্যাংক লুট এবং এই যে একটা অরাজক অবস্থা ছিল, সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে এই দেশ টিভিতে এসে আপনার মে মাসে, জুন মাসে, জুলাই মাসে প্রচুর, জুলাইয়ের আগে প্রচুর টকশো করেছি, আপনাদেরই কেন করেছি, হয়তো খুব শক্ত ভাষায় বলতে পারি নাই, কিন্তু অন্ততপক্ষে বলেছি যে এই কাজগুলো হচ্ছে এবং এই কাজগুলো আপনার ঠিক হচ্ছে না, সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার সমস্ত পুঞ্জীভূত বেদনা এবং তার সমস্ত কিছুর এই এন্ড রেজাল্ট হলো আপনার এই 35শে জুলাই অথবা 5ই আগস্ট। এটা শুধুমাত্র ওই সময়কার শুধু না, কারণ আমরা তো এই যে ছেলেরা যে আন্দোলন করছে সেই আন্দোলন কিন্তু আমরা 2011, 13, 16, 18 এই কন্টিনিউয়াস হয়ে আসছে এবং আমরা ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম এই ছেলে মেয়েগুলোর সাথে। নূররা যখন শুরু করে তখনও ছিলাম এবং একটা যৌক্তিক কারণেই আমরা ছিলাম। কিন্তু এটা শুধুমাত্র কোটা আন্দোলন, শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন সেটা না, এটা একদম পুঞ্জীভূত সমস্ত বেদনা গত 15-16 বছরে একটা দেশকে, মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশে, লক্ষ লক্ষ মানুষের শহীদের রক্তে অর্জিত একটা দেশে এইরকম বৈষম্য হতে পারে, মানুষে এই ধরনের ভেদাভেদ হতে পারে এবং কোনো কথা বলা যাবে না, কিচ্ছু করা যাবে না, সমস্ত কিছু একদম সেন্ট্রালাইজড হয়ে যাবে এবং এই চোখের সামনে সব কিছু দেখছি কিন্তু কিছু বলতে পারছে না, এই যে মানে ক্ষোভ এবং বেদনা, তার একটা রিফ্লেকশন হলো। আমি আসবো আপনার কাছে, আমি একটু আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর সাইমা ফেরদৌস আপনার কাছে, যে সেই সময়ের অর্থাৎ জুলাইয়ের যে নির্মমতা, অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে আবু সাইদ, তারপরে চট্টগ্রামে আরো কিছু হত্যাকাণ্ডের পর সেখান থেকে আসলে আন্দোলন যে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়ে, সেই নির্মমতা কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? আসলে এটা ব্যাখ্যা করা যায় তো অনেকভাবে, আবার ব্যাখ্যা করা যায়ও না। ব্যাখ্যা করা যায় এইভাবে যে আমরা বলি যেটা আমরা যারা ধর্ম, মানে আমাদের বিষয়কে সীমা ছাড়িয়েছিল তো অনেক আগে, যে স্যার যেগুলা বললেন যে অর্থনৈতিক বৈষম্য যা হয়েছে, তো অর্থনৈতিক বৈষম্যর ক্ষেত্রে আপনি লাস্টে আমরা অর্থ পাচার শব্দটা বলি, তো অর্থ পাচারের মাপকাঠি যখন দেখি, ব্যাংক লুটগুলা যখন দেখি, কোনোটা তো 36,000 কোটি, লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে একটার পর একটা, পিকে হালদার কেস, সবগুলো আমরা যখন দেখছি অবাক হয়ে দেখছি, দেশ থেকে চলে যাচ্ছে কর্মসংস্থান। আমরা যে ছেলে মেয়েদেরকে ইন্সপায়ার করবো ক্লাসে যে বের হয়ে সে পড়ালেখা করবে, কর্মসংস্থান 39% এসে দাঁড়িয়েছিল বেকারত্ব, যেটা ইতিহাসের সর্বোচ্চ। তো এই বিষয়কে সীমা ছাড়ালো যখন নির্মমতাটা হলো, হ্যাঁ, তো ওটা তো 2018তেও কিন্তু আপনার সড়ক আন্দোলন, ভ্যাট আন্দোলনে কিন্তু ছাত্রছাত্রীদের এরকম হয়েছে, কিন্তু তখন সামনে আসেনি, সামনে আসতে পারেনি, আসতে দেয়া হয়নি। তো আসতে দেওয়া হয়নি। এখন যে গণমানুষ প্রতিবাদে নেমেছিল যখন 2024-এ, তার ভয়াবহতা আমরা বুঝতে পারছিলাম যে এইবার তো বেপরোয়া আরো বেশি হয়ে যাবে, কারণ তার কথা শোনা হচ্ছে না ফ্যাসিজমের। তো বিস্ময়কে যখন আমাদের সবার বিস্ময়কে সীমা ছাড়ালো, তখন আমার মনে আছে কেউ একজন পোস্ট করেছিলেন, সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, সেখানে বলা হচ্ছে যে মানুষের মানে অন্যায় যখন সীমা ছাড়ায় তখন তার মানে ব্যাখ্যাটা অনেকটা এরকম, আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন, সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা তার হেদায়েত দেয়া বন্ধ করে দেন, তো তখন সে অন্ধ হয়ে যায়, তার মনে হয় মুখে তার একটা বেড়ি পরিয়ে দেওয়া হয় যে সে নিচে কিছু দেখতে পায় না, তার চোখ আছে সে দেখতে পায় না, এবং তার সে যে অন্যায়ের সীমা ছাড়াচ্ছে সেটা মানে আমি কখন কারেক্ট হব নিজে, যখন আমি বুঝবো যে আমি ভুল করছি, যে বোঝাটাই নিয়ামত, আমি যখন বুঝবই না সেটাই তো আল্লাহর তরফ থেকে দেওয়া অভিশাপ। তো এই নির্মমতাটা না প্রত্যেকটা মানুষের চোখ খুলে দেওয়ার জন্য, এখনো যারা বিভিন্ন সময় এই 17 বছরে যারা চুপ ছিলেন, যারা কোনো না কোনোভাবে তারা ভালোই ছিলেন, হয়তো বা কখনো কখনো একটু বলেছিলেন ও এটা তো ভালো হচ্ছে না, মানে অ্যাজ ইফ জাস্ট বলার জন্য বলা, ভালো হচ্ছে না কেন, পরবর্তীতে তারা এখন আবার আঙুল তোলেন, এখন এগুলা দূরে আঙুল তুলেন। ওই একটা গোষ্ঠী ছাড়া বাকি আপামর জনতা বাংলাদেশে 2024-এ নেমে গিয়েছিল, হ্যাঁ। তো তারা এই নির্মমতার মাত্রা, আপনি বলেন, আপনি যার সন্তানটা হারিয়েছে কোলে বাসার ভেতরে বসে, তাকে আপনি বলছেন এটা গুলি করে কিভাবে যায়, আপনি উপহাস করছেন, একে তো তাদের সন্তান চলে গেছে, তাকে আবার উপহাস করছেন,
ছাদের উপরে সন্তান খেলতে গেছে, সেই সন্তানকে আপনি হেলিকপ্টার থেকে স্নাইপার শটে আপনি গুলি করে মেরে ফেলছেন। অসংখ্য শিশু মারা গেছে। এবং আপনি যদি ওয়াসিম, আপনি যদি আবু সাঈদ, আপনি মুগ্ধ, এদের প্রত্যেকের প্রোফাইলটা আপনি দেখেন, এরা সম্ভাবনাময় ছিল বাংলাদেশের জন্য। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার অর্থে এরা ধারণ করে, এদেরকেই গুলি করে মেরে ফেলা হয়েছে এবং সেটা নিয়ে উপহাস করা হচ্ছে। এবং এই মৃত্যুর তো কোনো মানে কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু আপনি অর্ডার দিয়ে গুলি করে মেরে ফেলছেন, তারপরে আবার এদেরকে সন্ত্রাসী বলছেন। মানে এটার আমি আমার গবেষণা, আমার শিক্ষা এইখানে হার মানায়। আমি কোনো শব্দ খুঁজে পাই না কোন শব্দে এই নির্মমতাকে ব্যাখ্যা করা যায়। এবং আমরা ওই সময়টাতে প্রোগ্রামগুলো যদি একটু দেখেন, ওই যে অনেকগুলো প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমরা, সায়মা ছিল একসাথে, অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো, প্রায় অলমোস্ট প্রতিদিনই। তো সায়মার সাথে আমার কতগুলো ছবি আছে, মাঝে মধ্যে দেখি, আপনি দেখবেন তার চেহারাটা। বা আমার পিছনে আসিফ ভাই ছিল, আসিফ নজরুল, বা আরও যারা আজকে যে শিক্ষামন্ত্রী প্রফেসর সিয়ার আবরার, বা অনেকেই ছিলেন আমাদের এখানে সাথে যারা ছিল। আমাদের একটা আমরা নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামে একটা কি ছিল, তার মেম্বার ছিলাম। তার ব্যানারেই আমরা অনেকটা আমরা দাঁড়াতাম। তো এক একজনের চেহারার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, আমি বলি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 শিক্ষকের ভিতরে হয়তো 1800 শিক্ষককে আমরা পাই নাই, হয়তো 200 শিক্ষককে পেয়েছি। যে 200 শিক্ষককে পেয়েছি তাদের চেহারার ভিতরে, যদি আমি শুধু চেহারা রিড করছিলাম, তাদের চেহারার ভিতরে যে আপনার যে ঘৃণা, যে ক্ষোভ, যে মানে স্ফুলিঙ্গ, এবং তাদের কথা বলার যে মানে এটা আনথিঙ্কেবল। মানে এটা এখনো ডকুমেন্টেড হয় নাই। আমার অনেক কলিগ আছেন, তাদের বক্তৃতা, তাদের এক্সপ্রেশন এবং সবকিছু মিলিয়ে ওইটা মানে আনথিঙ্কেবল। মানে এটা কল্পনা করার উপরে যে মানে এইরকম একটা ঘটনা একটা দেশে, স্বাধীন দেশে এরকম একটা ঘটনা সংঘটিত হতে পারে শুধুমাত্র রাজনীতির নামে, অথবা ক্ষমতার মুহে, অথবা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, এবং একটা পুরা দেশের মানুষকে, 18 কোটি দেশের একটা মানুষকে, 180 মিলিয়ন দেশের মানুষকে এইভাবে মানে এজিফ মানে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একদম সব কিছু বিকিয়ে দিয়ে, মানে কোনো ধরনের কোনো স্বাতন্ত্র্য বোধ, কোনো ধরনের কোনো নিজেদের আভিজাত্য বোধ, নিজেদের সমাজ, নিজেদের সংস্কৃতি, নিজেদের ধর্ম, কোনো কিচ্ছু নাই। আমরা আর একজন যা বলবে আমরা তাই করতে হবে। আমরা আলোচনা ফিরব বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি আর ফিরছি একটু পর। দেশ টিভির বিশেষ আয়োজন জুলাই অভ্যুত্থান দিবসের বিশেষ আয়োজন আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। আপনার কাছে আবারও আসি। আমরা এই যে 36 দিনের একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সবচেয়ে বড় রক্তক্ষয়ী একটি আন্দোলন, গণ অভ্যুত্থান, সেখানে আমরা যে শহীদ এবং আহত যারা রয়েছেন সেই তালিকা কি করতে পেরেছি এক বছরে? আমি আসলে মানে সরকারের জন্য সঠিক তালিকাটা করা, ওনারা কোন পদ্ধতি করেছেন ওটা আমি আসলে ঠিক বলতে পারবো না, আমার জন্য বলাটা একটু কঠিন হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তখন আহত যদি বলেন, একদম এই সংগ্রামের শুরু থেকে, মানে জুলাইয়ের প্রথম থেকে, যখন থেকে এটা 15 তারিখ, খুব সম্ভবত 13 বা 15 তারিখ থেকে যখন এই অত্যাচারটা শুরু হলো, তখন থেকেই তো আহতরা বিভিন্ন সময় যখন যেত, আমি যেটা দেখেছি অনেক হসপিটাল আছে যারা কিন্তু তাদেরকে মানে তাদের চিকিৎসা দিতে অতটা রাজি হয়নি, তখন তার ছোট ছোট ক্লিনিকগুলোতে যেত। তারপর যখন ওপেন এই গোলাগুলি শুরু হলো, ছড়াগুলি বা সাউন্ড গ্রেনেডের, এটা আহত হওয়ার, তারাও তো আহত, তো তারাও বিভিন্ন সময় কোনো হাসপাতাল দিয়েছে, কোনো হাসপাতাল দেয়নি। তারাও বিভিন্ন সময় যখন তাদের খোঁজ নিতে যাওয়া হয়েছে, তাদের পরিবার থেকে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল, কারণ কেউই তো জানতো না যে 5ই আগস্ট আসবে। সুতরাং আপনার ঘরেও যে 71-এ ছিল না যে ঘরের ভেতর মুক্তি কেউ থাকলে তার পরিবার শুদ্ধ ঘর জ্বালিয়ে দেয়, এইরকম একটা আতঙ্ক মানুষের ভেতরে বিরাজ করছিল 24-এ। তো আহতের তালিকাটা সেরকম মানে সেরকমই ব্যাপক। এখন খুঁজে বের করতে সরকার নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে তারা বের করার চেষ্টা করছেন। এই যাত্রা তো অব্যাহত থাকবে, এটা এত সহজে আসলে বের করা যাবে না। তার কারণে যে পরিবারের তরফ থেকে তারা এখনো ভীত সন্ত্রস্ত আছে, এবং অনেক হসপিটাল, অনেক ক্লিনিক
তারা হয়তো তখন বা সেই রকম কোনো ট্রেসও রাখতে পারেনি। কোনো ভয় থাকার কথা না, যারা আহত হয়েছে না না, ভয় থাকার কথা না, এটা বলা যায়, এটা আশা করতে পারি আমরা। অবশ্যই আমরা একসাথে আছি, আমাদের হয়তো এখন অনেক তর্ক বিতর্ক এখন হচ্ছে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা হয়তো এখনো একসাথে আছে। কিন্তু আমি যদি ইভেন মেয়েদের কথাও বলি, নারী হেনস্থা বা যে গন্ডগোল, আমাদের ল অ্যান্ড অর্ডার তো এখনো একটু সময় লাগবে স্টেবল হতে। তো ভয়টা একেবারেই যে চলে গেছে এটা বলা যাবে না। এবং এর পরবর্তীতে যে মবের যে একটা কালচার হলো, এবং আমরা বিভিন্ন সময় দেখতে পেলাম যে এই যে রাতের ভেতর চুরি এবং বিভিন্ন রকমের চাঁদাবাজি ঘটনা, এটাতে মানুষ তো এখনো আতঙ্কগ্রস্ত আছে, ভয় আর নাই। এটা হয়তো আমরা এখন এই জায়গায় অবশ্য আমি একটু একটা জিনিস বলবো, দেখেন হয়তো বা 5 তারিখে সেই স্বৈর শাসক হয়তো দেশ থেকে চলে গেছেন, দেশ থেকে পালিয়েছেন, যাই বলি, কিন্তু তার কাঠামোটা কিন্তু এখনো রয়ে গেছে, তার কাঠামোটা রয়ে গেছে। তার যারা সমর্থক ছিল, অন্ধভক্ত ছিল, তারাও রয়ে গেছে। যারা সন্ত্রাস করতো তাদের হয়তো নেতা পর্যায়ের এরা এখনো লুকিয়ে আছে, কিন্তু তাদের সাথে মাঠ পর্যায়ের কর্মীদের যোগাযোগ তো এখনো অব্যাহত আছে। তাদের তো এখন বাঁচা মরার লড়াই, তারা যাকে পাচ্ছে আঘাত করার চেষ্টা করছে, এখন করতে পারে, সম্ভাবনা তো আছে। তো এই জায়গাটায় সেই জন্য আপনি যদি তালিকার কথা বলেন, তালিকাটা একটু সময় সাপেক্ষ, এবং আশা করব যে এই তালিকাটা দ্রুতই একটা তালিকা চলে আসা উচিত আমাদের কাছে, আরো একটু পূর্ণাঙ্গ তালিকা। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে এখনো স্বৈরাচার শক্তি এই গণ অভ্যুত্থান, এত বড় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান যারা মানুষের উপর গুলি চালিয়েছিল সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে, আমরা এই জায়গায় কি বলবেন আপনি? এবং সেই জায়গায় আসলে আমরা আমাদের যে গণতন্ত্রের পক্ষের যে ঐক্য, সেই ঐক্য কতটা আছে দেখছেন? আমি ওই প্রশ্নটা একটু সাপ্লিমেন্ট করি। সরকারের যে লিস্টটা যেটা 800+, সেটা ডকুমেন্টেড এবং সেটা চেক করা হয়েছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলো থেকে 33 জন শহীদ হয়েছিলেন, তার একটা লিস্ট আমরা করেছি, যেহেতু তাদেরকে আমরা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আমরা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং শহীদ মীর মুগ্ধ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে একটা কি দেওয়া হয়েছে। সেই জন্য তখন আমরা দেখেছি যে এটা, আর জাতিসংঘ যেটা বলছে প্রায় 1400-র উপরে 1500, সেটা নিয়ে কাজ চলছে। এবং আপনি দেখবেন অনেক গতকালকে রায় যেটা আসছে আদালত থেকে, যে 114টা লাশ তোলার জন্য যে অজ্ঞাতনামা, সো এইরকম অজ্ঞাতনামা লাশ কতগুলো আছে এবং কতগুলো স্পটে আপনাকে যে সমস্ত মানে প্রায় ওয়ার জোনের মতো যে সমস্ত জায়গাগুলো হয়েছিল, যে বসিলা, তারপরে আপনার এই যে গুলিস্তান, যাত্রাবাড়ি, আপনার উত্তরা, এই সমস্ত জায়গাগুলোতে, বাড্ডা, এই সমস্ত জায়গাগুলোতে, সেখানে অনেক লাশের ট্রেস পাওয়া যাচ্ছে না, এবং সেটা ডেথ আছে কিন্তু লাশের ট্রেস পাওয়া যাচ্ছে না। সো সেই জায়গাগুলো থেকে আপনার একটা এই আসবে আমার ধারণা, যে মুগ্ধ ফাউন্ডেশন, জুলাই ফাউন্ডেশন যেটা হয়েছে, তারা কাজ করছে এখানে এবং বেশ কতগুলো গ্রুপ কাজ করছে, আমরা হয়তো শীঘ্রই পাবো। এটা একটা। আরেকটা হলো যেটা আপনি যে প্রশ্নটা করেছেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আওয়ামী লীগ হলো একটা কাল্ট, এটা একটু মনে রাখতে হবে, এটা কাল্ট। এবং কাল্টের যে সমস্ত চরিত্রগুলো আছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেটাকে তারা ব্যবহার করে, সেই চেতনাটাকে তারা ব্যবহার করে এটাকে নেশন স্টেট হতে দেয় নাই, মানে এটা একটা মনার্ক, মানে রাজত্ব। সো যেহেতু আমরা এই কাজটা করেছি, আমাদের নেতৃত্বে এটা রাজত্ব চলবে, রাজতন্ত্র চলবে, সেরকম একটা টেন্ডেন্সি। তার মানে সিটিজেনশিপ যে কনসেপ্টটা, মানুষের যে নাগরিকত্বের যে কনসেপ্টটা, সেটাই তারা ভুলে গিয়েছিল। বা নেশন স্টেটের যে কনসেপ্টটা, যে আমরা একটা নেশন স্টেট তৈরি করব, আধুনিক রাষ্ট্র তৈরি করব, সেই জায়গা থেকে তারা দূরে সরে আসছিল। এটা কেন হয়েছিল? কারণ ইট ইজ এ কাল্ট। সেই কালটা অতি তাড়াতাড়ি ভেঙে যাবে এবং এই কালটাকে মেনটেন করার জন্য এক ধরনের বয়ান তারা প্রতিনিয়ত তৈরি করতো। একটা কালচারাল ইন্ডাস্ট্রি এই দেশের ভিতরে তাদের আছে, আগেও ছিল, এখনও আছে এবং পুরোপুরিভাবে ইনট্যাক্ট অবস্থায় আছে তাদের সেই কালটা। এই যে আপনার যে কালচারাল ইন্ডাস্ট্রির যে মানে কিটা, যে বলয়টা, সেই বলয়টা তারা, এবং তারা বয়ান তৈরি করছে, আগেও তৈরি করেছে এদের পক্ষে,
এখনো তৈরি করে যাচ্ছে দেশে বিদেশের থেকে একদম শূন্য। একটা লোক নাই এই কালচারাল ইন্ডাস্ট্রির, একজনের কথা আমি মনে করতে পারি না যে বলছে যে সরি, যে এটা একটা সরি, এটা ঘটনাটা হওয়া উচিত ছিল না বা এরকম হওয়া উচিত ছিল না, একটা মানুষও মারা। একজন লোককে খুঁজে পাওয়া যায় না, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, সে নামী গায়ক হোক, গায়িকা হোক, নায়ক হোক, নায়িকা হোক, সে এনজিও কর্মী হোক, যেই হোক, একটা লোককে খুঁজে পাওয়া যায় না এখন পর্যন্ত দে ফেল্ট সরি এটার জন্য। সেখানে শিক্ষিত সমাজের, এই কাল্টের শিক্ষিত সমাজের যদি এই অবস্থা হয়, তাহলে এই কাল্টের ভিতরে যারা মাঠ পর্যায়ে কর্মী যারা আছে বা নেতারা যারা আছে, তারা তো তাদের কথা তো আর বলার কোনো অপেক্ষায় রাখে না। একটা লোক আওয়ামী লীগের দেশে এবং বিদেশে কেউ পুরা ঘটনাটাকে অস্বীকার করে, এই পুরা ঘটনাটাকেই তারা বলে যে এটা একটা, এই যে এটা একটা প্ল্যান, এটা প্ল্যান করে আমাদেরকে উৎখাত করা হয়েছে। অথচ 2018 নির্বাচন, 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন, সমস্ত নির্বাচনগুলো ছিল ফেক, এবং দেশে বিদেশে সর্বত্র সব জায়গাতে বলা হয়েছে এটা ফেক নির্বাচন হচ্ছে। এই ফেক নির্বাচনটার ব্যাপারেও তারা কোনো ধরনের কোনো শব্দ করে নাই। তাহলে এই জায়গাটা থেকে তারা কিন্তু বসে আছে, চুপচাপ বসে আছে, ইন ডিসগাইজ বসে আছে, এবং তারা যে স্ট্রাকচার, যেটা সামা বললো, তারা যে স্ট্রাকচারটা তৈরি করেছিল সেই স্ট্রাকচারটা সমাজের ভিতরে এখন বিদ্যমান আছে, চুপচাপ আছে। কিন্তু তাদেরকে যদি আপনাকে মোকাবেলা করতে হয় তাহলে বয়ান তৈরি করতে হবে, ডিসকোর্স তৈরি করতে হবে, বয়ান তৈরি করতে হবে, এবং বয়ানকে বয়ান দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। এই আপনি যদি ফিজিক্যালি মোকাবেলা করতে যান অথবা বিভিন্ন ধরনের এই যে ব্যানিং টেন্ডেন্সিতে যান, তাহলে কিন্তু এটা হবে না, আবার ফিরে আসবে। এজন্য তাকে বয়ান দিয়ে তাকে করতে হবে যে না, নেশন স্টেট তাহলে কি, আমরা আধুনিক রাষ্ট্র বলতে কি বোঝাই। সেখানে সব ধরনের মানুষ বসবাস করবে, সব ধরনের সমাজে সব ধরনের মানুষের সমান অধিকার থাকবে, সমতল এবং পাহাড়ে সব নারী পুরুষের সমতা থাকবে, অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন থেকে ধরে জব মার্কেটে সব জায়গাতে তাদের সেম অ্যাক্সেসিবিলিটি থাকবে। সেই জিনিসটা দিয়ে তাদেরকে কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এই বয়ান তৈরির কাজটা হয়তো এই গত কিছুদিনে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা হয়তো তৈরি করা সম্ভবপর হয় নাই, কিন্তু আপনি দেখবেন একটা দেশের স্থিতিশীলতার প্রশ্নে 5 তারিখ থেকে 8 তারিখে দেশে কোনো সরকার ছিল না, এবং 8 তারিখের পর থেকে সারা দেশে, যেটা একটু আগে সামা বললো, যে এরকম অরাজক অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, আমি মনে করি তার 5 থেকে 10% আপনার হয়েছে। মানুষের সমস্ত ক্রোধ গিয়ে পড়েছে বিল্ডিংয়ের উপরে, স্ট্রাকচারের উপরে, মানুষের উপরে কিন্তু পড়ে নাই। ওবায়দুল কাদের সাহেব কিন্তু বলছিলেন যে লক্ষ লক্ষ লোক মারা যাবে এই দেশে, আওয়ামী লীগের প্রত্যেকটা লোক বলছে যে পালানোর পথ পাবেন না, কিন্তু তারা পালানোর পথ পেয়েছে, তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। তারা লক্ষ লক্ষ লোক মারা যায় নাই। সেই গত 10 মাসে রাজনৈতিক সহিংসতায় 121-22 জন লোক মারা গিয়েছে, এবং বেশিরভাগ লোকগুলা সহিংসতাগুলো টার্গেটেড সহিংসতা। এটা এই যে আওয়ামী লীগ বিএনপি বা আওয়ামী লীগ ওই অন্য এনসিপি সেই কারণে না, টার্গেটেড, মানে নিজেদের ভিতরে নিজেদের। তাহলে যেরকম হওয়ার কথা ছিল, ফ্রান্স রেভলিউশনের পরে যে অবস্থাটা হয়েছিল, বা অক্টোবর বিপ্লবের পরে রাশিয়াতে যে অবস্থাটা হয়েছিল, বা আরো বসন্তের পরে যে অবস্থা হয়েছিল, বা মুক্তিযুদ্ধের পরও আমাদের এখানে যে অবস্থাটা হয়েছিল, তার কিছুই কিন্তু হয় নাই। তার মানে আমরা কিন্তু সভ্য মানুষ। যে আন্দোলনটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা অসম্ভব ধরনের অর্গানাইজড এবং সভ্য মানুষ। এই ছেলেগুলো কত কিছু করতে পারতো, কিছু করে নাই। কিন্তু কি হয়েছে, আমাদের দেশে যে পরিমাণ অরাজকতা হওয়ার কথা, পুলিশ নাই, কিচ্ছু নাই, থানাগুলো বন্ধ, সমস্ত মানে অফিস আদালতগুলোতে কোনো ধরনের কোনো অর্ডার নাই। কিন্তু দেখেন সামাজিকভাবে মানুষ প্রতিরোধ করেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় সমস্ত মানুষ পাহারা দিয়েছে, সারা রাত ব্যাপী পাহারা দিয়েছে। অর্থনীতির কথা বলেন, আপনি দেখেন আবার কিন্তু এটা স্ট্রাকচারের দিকে ফিরে আসছে। আপনি রাজনীতির কথা বলেন, রাজনীতির কথা বলছেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া তো কোনো পথ নাই। সব রাজনৈতিক দলগুলা 30-32টা রাজনৈতিক দল প্রতিদিন সেখানে গিয়ে আপনার ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে জুলাই সনদ তৈরি করার জন্য তারা পার্টিসিপেট, ঘন্টার পর ঘন্টা বসে তারা জুলাই সনদ তৈরি করবে। বড় বড় রাজনৈতিক দলগুলা আমাদের দেশে যারা তারা যাচ্ছে, তার মানে তাদের ভিতরে এক ধরনের ঐক্যমত কিন্তু তৈরি হয়েছে, এবং সরকারের সাথে তারা একসাথে মিলে কাজ করছেন এবং সরকারকে সহযোগিতা করছেন। তার মানে একটা রাজনৈতিক ঐক্যমত কিন্তু গণতান্ত্রিক প্রশ্নে আছে, এখানে আগেও ছিল আর আছে। এটার জন্যই তো গত 14-15 বছর ধরে আন্দোলনটা চলছে বাংলাদেশে। এর তো কোনো অল্টারনেটিভ নাই, কারণ রাষ্ট্র তো পরিচালনা করবে রাজনীতিবিদরা, দেশ চালাবে তো রাজনীতিবিদরা, সচিবালয় চালাবে রাজনীতিবিদরা, সচিবালয়ে আমলারা বা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি আমাদেরকে তো রাজনীতিবিদরা
দিক নির্দেশনা দিবেন। আমরা তো ওই তাদের জন্য ওয়েট করছি। তো এই রকম জায়গাটাতে আমার মনে হয় এখন যে আজকে যে জুলাই ঘোষণাপত্র যেটা প্রফেসর ইউনূস দিবেন, মাননীয় প্রফেসর ইউনূস যেটা আজকে ঘোষণাটা দিবেন, সেটার দিকে মানুষ তাকিয়ে আসছে। তারপরে জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে, সেই জুলাই সনদও তো সবাই মোটামুটি এগ্রি করে গিয়েছে, কয়েকটা জায়গা বাদে বাকি সবগুলাতেই মোটামুটি এগ্রি করা হয়েছে। এখন কিন্তু একটা দেশ, আমাদের এখানে এই দেশটা একটা যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বারবার বাধাপ্রাপ্ত হয়েছে এই কাল্টের কারণে। এই কাল্ট ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, ব্যক্তি ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসলে, যে কারণে আজকে এতগুলো ছেলে শহীদ হয়েছে এবং আমরা একটা ট্রমার ভিতরে আছি, এবং সমস্ত ছেলেমেয়েরা ট্রমার ভিতরে সারা দেশে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে একটা মেন্টাল হেলথ প্রোগ্রাম চালু করেছি সারা দেশে। প্রচুর ডিমান্ড, প্রতিটা কলেজে ছেলে মেয়েদের মানে মেন্টাল হেলথের আমাদেরকে প্রোগ্রাম করতে হচ্ছে এখন। তারা যে ট্রমার ভিতরে পড়েছিল সেখান থেকে বের করে আনা, শিক্ষকদেরকে ট্রমা থেকে বের করে আনা, এটা চারটিখানি কথা না। কিন্তু প্রাতিষ্ঠানিক যে ব্যর্থতাগুলো ছিল, প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে, 50 বছর লাগবে। আপনার এক একটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, জানে যে সেখানে 500, 700, 800 লোককে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, একটা লোককে দেওয়া হয় নাই ভিন্ন মতের অথবা অন্য যত বড় স্কলারই হোক, হার্ভার্ডের স্কলার হলে তাকে দেওয়া হয় নাই, আমি আলোচনা ফিরব, ডিএনএ টেস্ট করে দেওয়া হয়েছে। একটি বিরতি থেকে এসে আবারও ফিরতেছি আলোচনায়। প্রিয় দর্শক, দেশ টিভির বিশেষ আয়োজন জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জুলাই অভ্যুত্থান দিবসের বিশেষ আয়োজনে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডক্টর সাইমা ফেরদৌস। আপনার কাছে আবারও যেতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চেয়েছিলেন, কেমন বাংলাদেশ চান? প্রথম কথা হচ্ছে, গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ থেকে মুক্তি চেয়েছিলাম, এবং আমরা যে স্বৈরতন্ত্র যেটা ছিল সেই ব্যবস্থাটা তো পরে আসে, তার আগে ছিল আমরা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, সেটা পেয়েছি। এখন আমরা তো আসলে শিক্ষক মানুষ, আমরা পেছনের পটভূমি চিন্তা করি। আমাদের প্রত্যাশা যখন হয়, মানুষ তো অনেক প্রত্যাশা হয়, তার পেছনের বাস্তবতাটার সাথে মিলাই। তো আপনি যদি দেখেন যে আমাদের অনেক প্রত্যাশাই যেগুলো হয়েছিল পূরণ হয় নাই, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয় নাই, অনেক কিছু হতে পারতো, হলে ভালো হতো। তো এটা একটা মিক্সড সিনারিও। এখন আপনি যদি আমাকে বলেন যে আমরা নেগেটিভগুলা নিয়ে কথা বলতে পারি, কথা বলা উচিত, আমাদের পজিটিভগুলা নিয়েও বলা উচিত, তাহলে এবং আমাদের তার পরবর্তীতে বুঝতে হবে ওয়ে ফরওয়ার্ডটা কি, হোয়াট উই শুড ডু নাও। শুধুমাত্র ভালো হয়েছে খারাপ হয়েছে বলাটাই তো কাজ না। আমরা যে যার যার জায়গা থেকে দায়িত্বটা কি আছে সেটুকু যদি বুঝে নিই। এখন প্রত্যাশা, আমি বললাম যে আমার প্রথম প্রত্যাশা ছিল এইরকম একটা সরকারের হাত থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। মুক্তি চেয়ে কোথায় যাব, যেখানে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা সবসময় দেখেছি তাদের নিজস্ব মতবাদ তারা জনগণের বলে চালিয়ে দেয়, অথচ জনগণ ধীরেই কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যায়। এই যে গ্যাপটা যারা সরকার গঠন করে এবং জনগণ, আপনি যদি আমাকে বলেন আমারটা হচ্ছে এর প্রতিফলনটা হবে কিভাবে। প্রথমে তো ডেফিনেটলি থাকে একটা স্বচ্ছ একটা নির্বাচন থাকে, তারপরে বিভিন্ন জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানগুলো গঠিত হয়, আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা হয়। তো সেই জায়গাগুলো আপনি আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে দেখেন একটা গণ অভ্যুত্থানের পরে অনেক অ্যানার্কি হওয়া উচিত না, কিন্তু এর চেয়ে অনেক খারাপ হতে পারতো। তো আমাকে যদি বলেন যে দ্বিতীয় প্রত্যাশা কোথায় পূরণ হয়েছে, যেটা বিয়ন্ড অনেক আরো অ্যানার্কি হওয়ার কথা ছিল, সেইটুকু হয় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু তার মানে কি যে যা হয়েছে পরবর্তীতে আমাদের যে কারণে আস্থার সংকট আবার তৈরি হচ্ছে, সেগুলো অমূলক হয়ে যায় জাস্ট বিকজ যতটুকু বলে চিন্তা করেছিলাম, দুশ্চিন্তা করেছিলাম অ্যানার্কি হবে, ততটুকু হয় নাই বলে কি এখনের বাস্তবতা ক্ষীণ হয়ে যায়? না, হয় না। তাহলে আমাদের করণীয়টা আমাদের এখন বুঝতে হবে যে আমাদের যার যার জায়গা থেকে আমাদের করণীয় দায়িত্বগুলো নিতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার যতদিন না পর্যন্ত শক্তিশালী হবে, এই ধরনের বিভিন্ন মহল, আসলে আমরা ওই গত 17 বছরে এত শুনে এসেছি বিএনপি জামাতে, সব কিছুতে বিএনপি জামাতের ষড়যন্ত্র। এখন বাস্তবতা যখন তাই হচ্ছে যে এখানে বিভিন্ন গোষ্ঠীরটা চলে আসে, পতিত সরকারের দোসর যার ছিল, দল ছিল, তারা চলে আসে,
সবকিছু মিলেই যে অ্যানার্কিটা হচ্ছে, আমি প্রথমে বলবো আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার দিকে আমি তাকিয়ে আছি একজন মানুষ হিসেবে। এবং জুলাইয়ের একজন, আমি যদি বলি যে কিছু আমার অংশ ছিল, সেই জায়গায় আমার দাবিটা হচ্ছে প্রথমেই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে সত্যিকার অর্থে জনগণের মতের প্রতিনিধিত্ব হবে এবং প্রতিফলন হবে সেখানে। এবং দ্বিতীয়ত আমি বলবো, আমি খুবই অপেক্ষায় আছি, মানে একটার পর একটা না, প্যারালেলি আমি দেখতে চাচ্ছি যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা। আর সংস্কার শব্দটা এখন এত বেশি বয়ানে পরিণত হচ্ছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। এবং সমালোচনাটা যেটা হচ্ছে, এই যে এখন আমরা খোলা মনে টক শোতে আসি, বিভিন্ন সমালোচনা, এই সমালোচনাগুলো চলতে হবে, কারণ এই সমালোচনাইগুলো হচ্ছে প্রতিফলন, যা দেখে ভবিষ্যতে যারাই সরকার গঠনে করবেন তারা যাতে এই প্রশ্নগুলো সামনে নিয়েই তারা সরকার গঠন করেন। দিন শেষে আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকুক, বাংলাদেশের মেয়েরা নিরাপদে থাকুক, বাংলাদেশে পাহাড় থেকে সমতলে মানুষের ভেতরে যে অহেতুক বিভাজন সেটা না থাকুক, এবং সর্বোপরি আমরা ইনক্লুসিভনেস যারা বলি, আমরা বয়সকে সম্মান করি, ছোটদের স্নেহ করি। যদি আমরা সত্যিকার অর্থে ডাইভার্সিটির শব্দটার মানে বুঝি, আমরা একে অপরকে শ্রদ্ধা করে মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা পরিবার, পাড়া মহল্লা, চায়ের দোকানে এই মিউচুয়াল রেসপেক্টের ভেতরে এই সমালোচনামূলক একটা রাষ্ট্র কাঠামো গঠিত হোক, আমার প্রত্যাশা সেখানে। অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা গত 1 বছর অভ্যুত্থান হলো, তার পরবর্তী সময় জুলাই ঘোষণাপত্র আমরা আজকে পাচ্ছি, জুলাই সনদ সেটিও প্রস্তুত। আমরা আজকে হয়তো জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বক্তব্য দেবেন। অভ্যুত্থান পরবর্তী এত রক্তক্ষয়, তার বিনিময়ে সামনের দিনগুলোতে বাংলাদেশকে কোথায় দেখতে চান? আমরা 54 বছরে বাংলাদেশকে যে জায়গাতে দেখতে চেয়েছিলাম সেই জায়গাতে আমরা বাংলাদেশকে দেখতে পারি নাই, কারণ বিভাজনের জন্য, বিভাজনের রাজনীতির জন্য। আমাদের 71 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের জিডিপি প্রায় সমান ছিল। আপনার আমি সব জায়গাতে বলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, চায়না, সব জায়গাতে একই রকম ছিল, সবাই উঠে গেল, কিন্তু আমরা পিছনে পড়ে রইলাম এই বিভাজনের রাজনীতির কারণে, যে তুমি এবং আমি আলাদা, এবং এটা একটা রাজনীতির কারণের জন্য। এই জায়গাটাতে আমরা বাংলাদেশকে যে জায়গাতে দেখতে চাই, এখন যে একটা ঐক্য তৈরি হয়েছে সারা দেশের ভিতরে, সেই ঐক্যের বাংলাদেশকে আমরা দেখতে চাই আগামী 10-20 বছরের ভিতরে অন্ততপক্ষে এই দেশের 7.5 থেকে 8 কোটি মানুষ অপুষ্টিতে ভুগছে। এই আজকে গতকালকে রিপোর্ট আসছে, জাতিসংঘের রিপোর্ট, 7 থেকে 8 কোটি লোক বাংলাদেশে ভালোভাবে খাবার খেতে পারে না। এই যে ম্যাল নিউট্রিশন, এইটার অভিশাপ থেকে আমরা বের হব। আমাদের যে শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা কমপ্লিট ডিস্টোপিয়া, অরাজক অবস্থা, স্বাস্থ্য নিয়ে একটা কমপ্লিট অস্বাস্থ্যকর অবস্থা, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসব। যাত্রা শুরু হয়েছে। অনেকে বলেন যে আমাদের এখানে 1 বছরে কি করা হলো। 1 বছরে আপনি বাংলাদেশ ব্যাংকের দিকে তাকান, 1 বছরের ভিতরে $30 বিলিয়ন উপরে কিন্তু যাচ্ছে আপনার রিজার্ভ। ব্যাংকগুলোকে একটা নিয়ন্ত্রণে আনা চেষ্টা হচ্ছে। এখন তো এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করার সেই প্রক্রিয়াটা বন্ধ হয়েছে। আপনি পাবলিক সার্ভিস কমিশনের দিকে দেখেন, দিনে রাতে খেটে পাবলিক সার্ভিস কমিশনকে ওনারা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসছে। এতগুলো পাবলিক সার্ভিস পরীক্ষা যেগুলো স্টপ হয়েছিল সবগুলো ওনারা নিয়ে নিচ্ছেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, 30 থেকে 35 লক্ষ ছেলেমেয়ে শিক্ষার্থীর পরীক্ষা নিয়ে নিয়েছি, এবং যে আগামী জুন পর্যন্ত যদি যেভাবে পরীক্ষাগুলো ডিক্লেয়ার করা আছে সেই জায়গাতে যদি আমরা আগাতে পারি, তাহলে 80% যে সেশন জজ ছিল সেই জায়গাটা। আমি কয়েকটা অর্গানাইজেশনের কথা বললাম, আপনি ইন্টারন্যাশনাল নেগোসিয়েশনের কথা বলেন, সারা বিশ্বে দেখেন এই যে ট্যারিফ প্ল্যানটা ভালোই তো করলো তারা, অ্যারাউন্ড 20% তারা নিয়ে আসলো। তো এইরকম একটা অবস্থার ভিতরে আজকে বলেন যে বাংলাদেশের পুলিশ এবং আর্মি বসে থাকুক 2 দিন 3 দিন, দেখেন কি অবস্থা ধরে, চোখের দেখা যায় না। কিন্তু এই যে পুলিশ ফোর্স এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনে রাতে খেটে চেষ্টা করে আজকে যে অবস্থানে মোটামুটি আসতে পেরেছি সেনাবাহিনী সহ, সেইটাও কিন্তু আমি মনে করি যে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল। এইরকম একটা ঘটনা ঘটার পরে যে ম্যাসিভ স্কেলে আপনার এখানে হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই। এখন আমরা চাচ্ছি, আমাদের চাওয়া যেটা, সেটা হলো যে একটা সুষ্ঠু ভোটাধিকার। একটা বাচ্চা যার বয়স আজকে 30 হয়ে গেছে সেও কিন্তু ভোট দিতে পারে নাই, একটা লোক যার বয়স 30 হয়ে গেছে সেও ভোট।
একটা সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটা সুন্দর নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেলে পরে, নির্বাচনটা হলে পরে জুলাই সনদ যেটা আসবে সেই জুলাই সনদকে যেহেতু সবাই সাইন করবে, সেটাকে সংবিধানের পার্ট করে পার্লামেন্টে গিয়ে সেটাকে পাশ করিয়ে সেটার দিকে যদি আমরা যাত্রা শুরু করি, তাহলেই এই জুলাইয়ে যে আমরা এতগুলো বাচ্চা মারা গেল এবং আমাদের সবাই মিলে মানুষের যে কষ্ট, আমাদের কষ্ট তো কিছু না, আমরা তো আন্দোলন করেছি ঢাকা শহরের থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, এই করেছি ওই করেছি। যে ফ্যামিলিটা বাচ্চাটা মারা গেছে, আমি অনেক শহীদ পরিবারে গিয়েছি, আমাদের যারা মারা গেছে 32-33 জন বাচ্চা মারা গেছে, আমি আবু সাইদের বাড়িতে গিয়েছি, যে ভয়ানক অবস্থা, হৃদয় বিদারক অবস্থা। এবং আমরা যেদিন আমরা তাদেরকে নিয়ে আসি ঢাকাতে এবং একটা চেক দেওয়ার জন্য, আমাদের কাছে এত অসহায় লাগছিল আমাদের কাছে যে আমরা তাদেরকে একটা চেক দেওয়ার জন্য ঢাকাতে নিয়ে আসছি এবং আমরা একটা বেনিফিট দিয়ে তাদেরকে কম্পেনসেট করার চেষ্টা করছি। এটা না দেখলে পরে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গাটা থেকে যদি এই জাতিকে তুলতে হয়, মানে যে জায়গাটাতে আমরা পড়ে আছি, আমরা যদি উঠতে চাই, আমাদেরও $400 ছিল পার ক্যাপিটা ইনকাম, সিঙ্গাপুরেরও ছিল $400, আজকে তারা $40,000, আজকে চায়না সুপার পাওয়ার। এখান থেকে যদি আমাদেরকে উঠতে হয়, এই ন্যাশনাল কনসেনসাস এবং বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সবাইকে নিয়েই আমাদেরকে চলতে হবে। আরও একটা কথা বলে আমি শেষ করি, যে সবাইকে এক কাতারে ধরেন যে রাজনৈতিক দলগুলা এই সমস্ত কাজের জন্য দায়ী ছিল, তাদেরকে টার্গেট করে যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী ছিল, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো আছে, সেগুলোর বিচার যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি শেষ করতে হবে। তাহলেই যে স্বাভাবিক রাজনীতি যেটা বলি, তারাও রাজনীতি করতে পারবে কি পারবে না, বা স্বাভাবিক রাজনীতির যে ঘটনার কথা বলি, সেগুলো আস্তে আস্তে প্রক্রিয়া শুরু হতে পারে, তবে বিচারগুলা তাড়াতাড়ি করা দরকার। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস এবং অধ্যাপক ডক্টর চৌধুরী সামিয়া ফেরদৌস, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।